আমার নাম রেজওয়ান, আমি মাছরাঙ্গা টেলিভিশনে কাজ করি। বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে স্বল্প উন্নয়নশীল দেশে এই যে ট্রানজিশন হচ্ছে, এটা জাতি হিসাবে এটা আমাদের খুবই একটা গর্বের বিষয়। কিছুদিন আগে আপনি একটা বক্তব্যে বলেছেন, বাংলাদেশ যত এগিয়ে যাচ্ছে ততই বাংলাদেশের উপরে আঘাত আসে, এটা আপনি বলেছেন। রিসেন্টলি আল জাজিরা চ্যানেলে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে, যেটাকে আপনার সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, এটি একটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে এরকম। এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা কোনো মন্তব্য এখনো পাইনি, যদি আপনি এই সুযোগে এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানান। ধন্যবাদ। দেখেন, আমার কোনো প্রতিক্রিয়া নেই, আমার কোনো কিছু বলারও নাই। কারণ একটা চ্যানেল কী বলছে না বলছে, কী করছে না করছে, সেটা দেশবাসী বিচার করে দেখবে, দেশের মানুষই বিচার করে দেবে যে এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, আর কতটুকু বানোয়াট, আর কী উদ্দেশ্যে তারা করছে, সেটাও বড় কথা। এখানে আরেকটি বিষয় আমি একটু বলতে চাই, একটা কথা মনে রাখবেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি, আত্মস্বীকৃত খুনি, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। যে খুনিরা একটা দেশের রাষ্ট্রপতি শুধু না, একটি গোটা পরিবারকে, একটা ছোট্ট শিশুকে পর্যন্ত হত্যা করেছে, সেই খুনিদেরকে কিন্তু ইন্ডেমনিটি দিয়ে তাদের রাষ্ট্রীয়ভাবে চাকুরি দেওয়া হয়েছে, বিদেশি দূতাবাসে তাদের নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে, জনগণের ভোট চুরি করে পার্লামেন্টেও বসানো হয়েছে, এইভাবে তাদের মর্যাদা দেওয়া হয়েছে। যারা এটা করেছে তাদের সম্পর্কে আপনাদের কি ধারণা? তো আমি সন্তান হিসেবে যখন সরকারে আসলাম, তখন কিন্তু আমি আমার বাবা মায়ের হত্যার বিচার করেছি। এই ইন্ডেমনিটি বাতিল করে দিয়ে এই বিচার হয়েছে। যুদ্ধ অপরাধী যারা এদেশে গণহত্যা চালিয়েছে, নারী ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, যাদের বিচার স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন। ৭৫-এ জাতির পিতাকে হত্যার পর জিয়া রহমান এসে তাদেরকে মুক্ত করে তাদেরকে মন্ত্রী, উপদেষ্টা এবং সরকারের অংশীদার বানায়। যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত, আমরা তাদেরও বিচার করেছি। সেই সাথে দুর্নীতি, লুটপাট বা অন্যান্য অপরাধের সঙ্গে যারা জড়িত, যেমন 10টা অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে শুরু করে এই ধরনের বহু ঘটনার সঙ্গে জড়িত, তাদেরও বিচার হয়েছে। আর যাদের বিচার হয়েছে সাজাপ্রাপ্ত, তারা, তাদের দোষর, তাদের পরিবার, তারা কি চুপ করে বসে থাকবে নাকি? তাদেরও কিছু আমরা দেখি, তাদেরও কিছু ইন্ধন আছে। আর সেই সাথে বাংলাদেশের রাজনীতিতে তো একটা অদ্ভুত একটা মিথস্ক্রিয়া দেখা যায়, যে আল্ট্রা লেফট আল্ট্রা রাইট সময় সময় এক হয়ে যায়। আমাদের অপরাধটা কি, সেটাই তো আমার বড় প্রশ্ন। সরকার হিসেবে আমরা দেশের জন্য যেভাবে কাজ করেছি, এগিয়ে নিয়ে গেছে 12 বছরের মধ্যে, আপনারা একবার চিন্তা করে দেখেন তো 2008 সালে কী অবস্থা ছিল, 7 সালে কী অবস্থা ছিল, বা 2001 সালের থেকে, সেই নির্বাচনের সময় থেকে 2008 পর্যন্ত, নির্বাচনের আগ পর্যন্ত কি পরিস্থিতি বাংলাদেশের ছিল, একবার স্মরণ করেন। আপনারা সাংবাদিকরাও স্মরণ করেন, দক্ষিণ অঞ্চলে তো সাংবাদিকরাই যেতে পারতো না। সেই রকম একটা বিধ্বস্ত এবং বিশৃঙ্খল অবস্থার মধ্যে যখন 2008-এ নির্বাচনে জয়ী হয়ে 2009-এ সরকার গঠন করি, তার পরপরও তো কতগুলি ঘটনা ঘটানো হলো, সেগুলো সামাল দিয়ে এবং প্রতি পদে পদে সমস্ত বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কি খুব সহজ কাজ? তারপর আমরা করতে সক্ষম হয়েছি। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, এবং এটাকে আমাদের ধরে রাখতে হবে, এটাকে আমাদের স্থায়ী করতে হবে, সাস্টেনেবল করতে হবে, এবং আমরা তা পারবো, সে প্রস্তুতি আমাদের আছে। কারণ আমাদের অর্জনটা এত বেশি, যে মাত্রাগুলি দেওয়া আছে তার থেকে অনেক বেশি অর্জন আমাদের আছে, আর ভবিষ্যতে আমরা আরও বেশি করব, এবং সেটা করার জন্য আমাদের প্রস্তুতিও আছে, পরিকল্পনাও আছে। আমরা সেগুলি সব ঠিকঠাক করেই কিন্তু কাজ করি। কাজে
বাংলাদেশের স্বাধীনতা যারা চায় নাই, যারা জাতির পিতাকে হত্যা করেছে, যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, যারা এই দেশটাকে অস্ত্র চোরা কারবারি, ড্রাগ চোরা কারবারি, দুর্নীতির একটা আখড়ায় পরিণত করে নিজেদের ভাগ্য করতে ব্যস্ত ছিল, তারা বাংলাদেশের উন্নতিটা মানবে কিভাবে বলেন? তারা তো এটা মানতে পারে না। তাদের তো চেষ্টাই থাকবে বাংলাদেশকে কিভাবে বদনাম করতে, বাংলাদেশের দুর্নাম করতে। সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। তবে এটা আমি চিন্তা কিছু আমি মনে করি চিন্তার কিছু নেই। দেশবাসীকে আমি বলবো এটা নিয়ে চিন্তার কিছু নেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এবং এগুলি মোকাবেলা করে এগিয়ে যাওয়ার মতো সে সক্ষমতা আমাদের আছে, জনগণের আছে। এটা তো মুষ্টিমেয় গোষ্ঠী, এটা হলো বাস্তবতা। সাংবাদিক বৃন্দ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে বহির্বিশ্বে বাংলাদেশ একটি প্রত্যয়ী ও মর্যাদাশীল দেশ হিসেবে জায়গা করে নেবে। আমাদের এই অর্জনকে সুসংহত এবং টেকসই করতে হবে। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন, 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ উন্নীত হওয়া এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে আমাদের জন্য এটি একটি বিশেষ ধাপ। ইতিমধ্যে আমরা 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছি। টেকসই উত্তরণের লক্ষ্যে বিভিন্ন কৌশল এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়া পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী নদীর তলদেশে টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্প সহ বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এগুলোর কতগুলি এবছর বা আগামী বছরের শুরুতে চালু হবে, যা আমাদের জিডিপিতে অবদান রাখবে। এছাড়া সারা দেশে 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চল, 2 ডজনের বেশি হাইটেক পার্ক, আইটি ভিলেজ নির্মাণের কাজ এগিয়ে চলছে। এসব বাস্তবায়ন হলে কর্মসংস্থান তৈরি সহ আমাদের অর্থনীতিতে আরও গতি সঞ্চার হবে। বাঙালি বীরের জাতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না। তা বাঙালিকে কেউ দাবায় রাখতে পারেনি, পারবে না। মাত্র 9 মাসে আমরা আমাদের স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই উন্নয়নের গতিধারা অব্যাহত থাকলে বিশ্ব দরবারে বাংলাদেশ অচিরেই একটি উন্নত সমৃদ্ধ মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আসুন দলমত নির্বিশেষে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্রক্ষণে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমি কিবরিয়া চৌধুরী, দৈনিক জাতীয় অর্থ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বক্তব্যের শুরুতে যেটা বলছেন কোভিড-19, গোটা বিশ্ব যেখানে উৎকণ্ঠায় উদ্বিগ্ন ছিল এবং সংবাদ মাধ্যমে বাংলাদেশ জ্ঞান সিটি হিসাবে কোটি কোটি লোক আক্রান্ত হবে, এই প্রাকৃতিক মহামারীর দুর্যোগ থেকে আপনি এই জাতিকে রক্ষা করছেন এমন কোন ম্যাজিক দিয়ে, সেটা জাতি আপনার কাছে জানতে চায়, আরও আশ্বস্ত হতে চায়। আপনাকে ধন্যবাদ মাননীয়। দেখুন, এটা কোনো ম্যাজিকের বিষয় না, এটা হচ্ছে স্বাভাবিক। এই করোনা ভাইরাস এমনভাবে সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে, সকলেই আসলে মূলত ঘাবড়েই গিয়েছিল যে কি হবে কি হবে। আমি সত্যিই কৃতজ্ঞ আমার দেশের মানুষের কাছে যে আমরা যখন যে কোনো পদক্ষেপ নিয়েছি এবং তাদেরকে আহ্বান জানিয়েছি, তারা সেটা অনুসরণ করেছে এবং স্বাস্থ্য সুরক্ষার যে নিয়ম নীতিগুলি আমরা মেনে চলার জন্য অনুরোধ করেছিলাম, সেটা তারা মেনে চলেছে। এবং সময়োচিত যে সমস্ত পদক্ষেপ, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে, মানে আমাদের দেশের মানুষের যাতে কোনো রকম আর্থিক কষ্ট না হয়,
সেদিকে লক্ষ্য রেখে বিশেষ প্রণোদনা দেওয়া বা আর্থিক সহযোগিতা করা বা গ্রাম পর্যায় পর্যন্ত অর্থ সরবরাহ করা, এটাও আমাদের একটা পদক্ষেপ ছিল। আর সেই সাথে সাথে আমি আরেকটা বলবো যে আমরা কিন্তু আগাম যখন তখনও গবেষণা চলছে, তারপরে আমরা আগাম অর্থ দিয়ে করোনার টিকা কেনার ব্যবস্থাও নিয়েছি। কাজে এখানে আমাদের যারা কাজ করেছেন আমাদের সাথে, শুধু আমাদের সরকারের সকল সদস্য থেকে শুরু করে প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলাকারী সংস্থা থেকে শুরু করে আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী, আমাদের বর্ডার গার্ড, আমাদের আনসার বিডিবি, পুলিশ বাহিনী থেকে প্রত্যেকে যেমন কাজ করেছে, সেই সাথে আমার দলের নেতা কর্মী যে যেখানে ছিল, আমাদের সকল সহযোগী সংগঠন, সে ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রত্যেকে, এবং যাকে যখন যে কাজে বলেছি সবাই নিজের জীবনের ঝুঁকি নিয়েছে, ঘরে ঘরে সকলে সহযোগিতা পৌঁছে দিয়েছে, ত্রাণ পৌঁছে দিয়েছে। এই যে সকলে সম্মিলিতভাবে কাজ করা, কাজে এটা আমার কোনো ম্যাজিক না, বলতে পারেন এটা বাংলাদেশের মানুষের ম্যাজিক। আর আমি যেটা করেছি যে এদেশের মানুষকে আমার বাবা ভালোবেসেছেন, তাদের ভাগ্য উন্নয়নের জন্য তিনি তার জীবনটা পর্যন্ত দিয়ে গেছেন। কাজে এখানে আমি মনে করছি এটা আমার কর্তব্য মানুষের পাশে থাকা। কাজে এখানে ম্যাজিক খুঁজে দরকার নেই, এটা হলো আন্তরিকতা, দায়িত্ববোধ। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জাহিরুজ্জামান ফারুক, আমি জাপান কিউডো নিউজের কান্ট্রি সেক্রেটারি। আমার ছোট্ট দুটো প্রশ্ন, অনেকদিন পরে আপনার সংবাদ অনেকদিন পরে আজকের এই সফলতার পিছনে আপনার কঠোর পরিশ্রম, নেতৃত্ব নিশ্চিতভাবে প্রশংসার দাবিদার। কিন্তু আগামী 5 বছর আমাদের সামনে যে বড় চ্যালেঞ্জ, দেশকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে সুসংহত করার যে চ্যালেঞ্জ, এরপরেই আমরা এটা অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের কথা চিন্তা করে আগামী 2024-এর নির্বাচনে আপনি কি অংশগ্রহণের কথা চিন্তা করছেন কিনা? আমার দ্বিতীয় ছোট্ট প্রশ্ন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে যা আপনি অনেক উল্লেখ করেছেন, আমি এগুলো উল্লেখ করতে চাই না। সামাজিক ক্ষেত্রে আজকে রোহিঙ্গাদের যে আশ্রয় দিয়েছেন, সারা বিশ্বব্যাপী আপনি নন্দিত, আমি প্রশংসিত। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক ও লেখকদের উপর হয়রানি ও নির্যাতনে আপনার সরকার সমালোচিত। আমি আপনার মন্তব্য আশা করছি। আপনি তো একটা প্রশ্নে অনেক প্রশ্ন করে ফেললেন। 2024 আসলে তখন না সিদ্ধান্ত নেওয়া যাবে কি করব। তবে 2024-এর মধ্যে আমাদের যে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যে গ্র্যাজুয়েশনটা হলো, সেটাকে যেন আমরা ধরে রাখতে পারি এবং উন্নয়নশীল দেশ হিসেবে যে চ্যালেঞ্জগুলি আসবে সেগুলি যেন মোকাবেলা করতে পারি, সেই প্রস্তুতি কিন্তু আমরা এখন থেকে নিচ্ছি এবং নেব, এবং এটা 2024 থেকে 2026 পর্যন্ত এটা আমাদের ধরে রাখতে হবে। আমি সেইটুকু বলতে পারি। আর সেই চ্যালেঞ্জ নেবার জন্য যা যা করণীয় আমি তা করতে প্রস্তুত। আপনার অনেক প্রশ্ন উত্তর এখানেই হয়ে গেল। আর হ্যাঁ, রোহিঙ্গাদের মানবিক কারণে আমরা স্থান দিয়েছি, কারণ আমাদের মনে হয়েছে সেই 1971 সালের কথা। আর এই ব্যাপারে সত্যি কথা বলতে কি, আমার ছোটো বোন রেহানা সে আমাকে এই প্রশ্নটাই করেছিল যে 16 কোটি মানুষকে ভাত খাও আর কয়েক লক্ষ মানুষকে খাওয়াতে পারবো না, এত কষ্ট ওরা পাচ্ছে দেখো। সেই কথাটাই আমাকে সবথেকে বেশি শক্তি দিয়েছিল, যার জন্য আমরা তাদেরকে আমাদের দেশে স্থান দিয়েছি এবং তার জন্য থাকার সুন্দর ব্যবস্থাও করে দিয়েছি, আপনারা দেখেছেন। শুধু তাদের জন্য না, আমার নিজের দেশের যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকা মানুষগুলি, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, জীবনে কোনো আশা ভরসা নাই, কোনো মতে ক্ষুণ্ণবৃত্তি করতেই যারা কষ্ট করে বা হাত পেতে চলে, তাদেরকেও একটা ঠিকানা ব্যবস্থা আমরা করে দিচ্ছি মুজিব বর্ষে। এটাই আমাদের সবচেয়ে বড় কাজ, যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা একটা ঠিকানা দেব, তাদেরটা থাকার জায়গা করে দেব। এবং আমি জানি এটা জায়গা পেলে ওটাই তার অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা ক্ষেত্র হিসেবে তৈরি হতে পারবে। ধন্যবাদ। আমরা একটা মোটামুটি হিসাব করেই দিয়েছিলাম, কিন্তু আপনি জানেন যে আমাদের কৃষক, বর্গা চাষি, তাদেরকে কিন্তু বিনা জামানতে আমরা কৃষি ঋণ দিয়ে থাকি, তাদের জামানতও লাগে না।
যারা বিনা জামানতে পায় তারা তো আর এই ঋণ গ্রহণ করতে আসেনি, এটা হলো বাস্তবতা। তাছাড়া কৃষকদের যেমন সারের দাম কমিয়ে, যেটা 90 টাকা ছিল তাকে আবার 12 টাকা দিয়েছি, বীজের ব্যবস্থা করা, সব কিছু। এবং ধান কাটা আমরা তো আমাদের দলের লোকদেরও নামিয়ে দিয়েছি, সেই সাথে বোধহয় সমাজের সর্বস্তরের মানুষ নেমে তাদেরকে সাহায্য করেছে, কৃষকের খরচ কিন্তু সেখান থেকে বেঁচে গেছে। আর আমরা সবসময়, আমি করোনা ভাইরাসের যখন ধাক্কাটা আসলো, আমি সবার আগে একটা কথাই বলেছি যে আমাদের ফসল আমাদের উৎপাদন করতে হবে, আমাদের খাদ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের খাদ্যের ব্যবস্থা আমরা করব, যাতে করে এর কারণে যেন কোনো রকম দুর্ভিক্ষ দেখা দিলে আমাদের দেশের মানুষজন কষ্ট না পায়। আমরা কিন্তু সেই কাজটাই সবসময় করেছি। প্রণোদনার টাকা আমরা দিয়েছি, এখন কেউ নিতে যদি না পারে এটা তো তাদের বিষয়। তারপরেও আমরা যতদূর পেয়েছি খোঁজ করে করে যেখানে দেওয়া প্রয়োজন, এবং আমরা অনেক ক্ষেত্রে যেমন যেমন গার্মেন্টসে ধরেন 5,000 টাকা ঘোষণা দিল, সেখানে প্রায় আমরা 10,000-এর উপরে টাকা দিয়েছি। এরকম অনেক ক্ষেত্রে বেশি দিতে হয়েছে, অনেক ক্ষেত্রে হয়তো কম খরচ হয়েছে, কিন্তু এটা কোনো হিসাবে এরকম হিসাবের বিষয় না। কিন্তু এটার দেখবেন আপনি ফলাফলটা কি। আমাদের এই প্রণোদনার ফলে শ্রমিক কর্মহীন হয়নি, বা আমাদের কৃষক বসে থাকেনি, বা আমাদের উৎপাদন হ্রাস পায়নি অন্ততপক্ষে। তারপরে এবার শুধু করোনা না, তিনবার ভয়াবহ বন্যা, সেই সাথে আবার ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগটাও কিন্তু এর সঙ্গে ছিল, সেটা আপনাদের দেখতে হবে। এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা মোকাবেলা কিন্তু একটা জায়গায় মোকাবেলা আমরা করেছি, তার জন্য সর্বতভাবে সহযোগিতা আমরা করেছি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি কৃষি নিয়ে অনেক কাজ করেন। আর প্রবাসীদের কথা বলবো, হ্যাঁ, প্রণোদনায় শুধু দেইনি, অনেক ক্ষেত্রে প্রবাসীদের আমরা নগদ অর্থ সাহায্য পাঠিয়েছি। আমি আগেই বলছি যে করোনা ভাইরাস মোকাবেলার জন্য যা যা করণীয় আমরা এই মহামারী দেখার সাথে সাথে আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছি। আর টিকাগুলি তখনও গবেষণা চলছে, আমরা কিন্তু অ্যাডভান্স টাকা দিয়ে বুকিং করে ফেলেছিলাম যে যেখানেই পাওয়া যাক আমরা আগে আনবো, আমার দেশের মানুষকে সুরক্ষা দেব, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। যেমন আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমি নির্দেশ দিয়েছি যে আমাদের স্কুল, কলেজ, এখন প্রাইমারি থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত শিক্ষক এবং কর্মচারী যারা আছে তাদেরকে টিকা দিতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ে যারা হোস্টেলে থাকে WHO নির্দেশ মতো যে বয়স পর্যন্ত দেওয়া যাবে না তার উপরে বয়স থেকে সকলকে টিকা দিতে হবে। এবং এটা আমরা দেব কারণ আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুত খুলতে চাই, পড়াশোনার পরিবেশটা ফিরিয়ে আনতে চাই। সাথে সাথে আমরা সবসময় এটাই চিন্তা করছি, যারা মানুষের জন্য কাজ করে সবসময় মানুষের পাশে থাকতে হয়, তাদের টিকা দেওয়াটা আগে। কিন্তু আমরা কিন্তু সারা গ্রাম পর্যায় পর্যন্ত প্রচার চালাচ্ছি যেন সবাই এই টিকা নিতে আসে। এবং আজকে আমরা ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে আরও 3 কোটি ডোজ কেনার জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছি, যাতে করে আমাদের যেটা আছে এটা প্রথম ডোজ দেওয়ার সাথে সাথে দ্বিতীয় ডোজ আমরা শুরু করব, সাথে সাথেই যেন আবার আমাদের হাতে এসে যায়, যেন একটা মানুষও এই টিকা থেকে বাদ না যায়, তার ব্যবস্থা আমরা নিচ্ছি। এবং প্রয়োজনে যদি কোনো দেশ উৎপাদন করতে না পারে, আমাদের দেশ উৎপাদন করতে পারবে। আমি আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে ইতিমধ্যে বলছি যে কারা কারা এটা করতে পারবে তার জন্য প্রস্তুত থাকা, এবং এখানে মানে সিড যাতে আনা যায় তার ব্যবস্থা করা যায় কিনা সেটাও আমরা এখন দেখছি। কাজে মানুষকে সুরক্ষা দেওয়া এটা তো আমার কর্তব্য। আমি প্রধানমন্ত্রী হিসেবে শুধু না, আমি জাতির পিতার কন্যা, এটা হচ্ছে সবথেকে বড় কথা। সেই হিসেবেই আমি মনে করি আমার এটা কর্তব্য, আমরা করে যাচ্ছি। আর অন্য বিষয় আর বেশি কিছু বলার নাই। তো ঠিক আছে, ধন্যবাদ। দেখুন, আইন তার আপন গতিতে চলে। এখন আইনের অপপ্রয়োগ হচ্ছে কিনা এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। কারণ কোনটা আপনার কাছে অপপ্রয়োগ আর কোনটা অপপ্রয়োগ না, এটা একটা আপেক্ষিক ব্যাপার। কিন্তু আমি তো মনে করি যে আইন তার নিজ গতিতেই চলছে এবং চলবে। যদি কেউ অপরাধ না করে তার বিচারে শাস্তি হবে না, কিন্তু
আদৌ অপরাধ হচ্ছে কিনা বা এমন কোনো কাজ করছে কিনা যেটা দেশের ক্ষতি হচ্ছে বা জনগণের ক্ষতি হচ্ছে, সেই কাজ থেকে বিরত করা ডিজিটাল বাংলাদেশে আমরা করে দিয়েছি। আজকে সে কারণে আপনাদের সঙ্গে অনেকদিন পর হলো দেখা করতে পারছি। আর ডিজিটাল বাংলাদেশ হয়েছিল বলেই বাংলাদেশের অর্থনৈতিক চাকাটাও আমরা সচল রাখতে পেরেছি, বা আমাদের প্রশাসনিক কার্যক্রম আমরা চালাতে পারছি, আইন শৃঙ্খলা রক্ষক সংস্থারা তারা কাজ করতে পারছে, প্রত্যেকেই কাজ করতে পারছে। এটা না হলে তো আমরা পারতাম না। আপনার বিরাট সাফল্য, আজকে আপনার সঙ্গে যারা ছিল তারা তো আছেই, আরেকটা অংশ সত্যি সত্যি আপনার কাছে মুগ্ধ হয়ে কনভার্ট হয়েছে। শাইখিরাত ভাই আপনার অসংখ্য প্রশংসা করলো, আমি খুশি হয়েছি। আরেকটা বড় অংশ এখন আপনার প্রশংসা না করে পারে না, কিন্তু আবার মাঝখানে একটু কিন্তু বলে, সব ভালো কিন্তু এরা ঠিক হয়ে যাবে নেত্রী। আর একটা ক্ষুদ্র অংশ বিএনপি, জামাত, ফ্রিডম পার্টি যারা আল জাজিরা প্রোডাকশন করেছে, আমাকে জিজ্ঞেস করেছিল এই প্রোডাকশন সম্পর্কে, আমি কি অসাধারণ, শুধুমাত্র ক্রেডিট লাইনটা দেওয়া হয়নি। যদি শেষে লিখতো একটি বিএনপি, জামাত, ফ্রিডম পার্টি প্রোডাকশন, তাহলে আমাদের আর এত কথা বলতে হতো না। সুতরাং এবং আমি নিশ্চিত খবর নিলে জানা যাবে যে এটা একটা পেইড ডকুমেন্টারি। টেলিভিশনগুলি আমরা তো একটু কাজ করি, কিছু নিজে ইউজ করে, কিছু স্লট বিক্রি করে পেইড ডকুমেন্টারি করে। আমার ধারণা আল জাজিরা একটি পেইড ডকুমেন্টারি বাই বিএনপি, ফ্রিডম পার্টি, কিন্তু এত ভুলে ভরা, এত অসঙ্গতিতে ভরা, সুতরাং মান অত্যন্ত খারাপ নেত্রী, এটাকে পাস মার্কও দেওয়া যাচ্ছে না। সুতরাং আজকে নেত্রী আমরা একটু হাসি ঠাট্টার মধ্যে থাকি। বাংলাদেশের ইতিহাসে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে সকল ক্ষেত্রে, ফরেন পলিসির ক্ষেত্রে আপনাকে বিশ্বের নেতারা মানে মাস্টার ব্যালেন্সের জন্যই সবচেয়ে বেশি প্রশংসা করেন। জীবন জীবিকার সমন্বয় করতে যে সব দেশ লেজে গোবরে করে ফেলেছে। কেউ জীবন বাঁচিয়েছে, জীবিকা বাঁচাতে পারে নাই, কেউ জীবিকা বাঁচাতে গিয়ে উল্টা হয়ে গেছে। বাংলাদেশ মেড এ ফাইন ব্যালেন্স সকল ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনি ফাইন ব্যালেন্স করেছেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে সকল অ্যাক্টই আপনার হাতে ফাইন ব্যালেন্স হবে, আমাদের বিশ্বাস আছে। আজকে শুধুই সেলিব্রেশন নেত্রী এবং আমাদের বোন প্রিয় নেত্রী শেখ রেহানা, আপনারা দুজন সামনে আছেন আজ আমাদের সেলিব্রেশনে। তবে ডিজিটাল বাংলাদেশ নেত্রী আমাদের একটু ক্ষতিও করে ফেললো। এই যে আপনারা আমাদের মধ্যে ডিজিটাল ডিভাইড তৈরি করে দিল। আমি অন্তত প্রেস কনফারেন্সের দিন আপনাকে সামনের থেকে দেখতে পারতাম, এখন এই ডিজিটাল প্রযুক্তি সেটাও কেড়ে নিল নেত্রী। থ্যাংক ইউ, জয় বাংলা। জি ধন্যবাদ। এই ডিজিটাল আসে দেখে তো তাও একটু আসতে মানে অন্তত একটু দেখা হলো, আর এটা যদি না হতো তাও তো দেখা হতো না। কারণ এই করোনার কারণে আমার তো বন্দি জীবন, 2007 সালে বন্দি ছিলাম ছোট জেলে, এখন একটা বড় জেলে বন্দি আছি। কিন্তু এইটুকু সুবিধা আছে যে ডিজিটাল পদ্ধতিতে সারা দেশের সাথে যোগাযোগ করতে পারি। মোবাইল ফোন একসময় কারো হাতে ছিল না, আমরাই মোবাইল ফোন সকলের হাতে তুলে দিয়েছি। তার মাধ্যমে আমার নেতা কর্মী যে যেখানে আছে তাদের সঙ্গে কথা বলতে পারি। আর আমাদের সাথে যারা কাজ করে যাচ্ছেন প্রত্যেক অন্তত আন্তরিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। এই যে মানুষের সেবা করার জন্য যে দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ আমি দেখেছি, সেটাই সব থেকে বড় শক্তি। আর তার জন্য আজকে আমরা এই মানে বলবো যে বাংলাদেশ আজকে একটা ধাপে উঠে আসতে পারছে। নইলে এই করোনা ভাইরাসের মধ্যেও যে আমরা এটা উঠতে পারবো এটা অনেকেই ধারণা করতে পারিনি, কিন্তু আমরা পেরেছি। কারণ আমি দেখেছি যে আমি যে যাদেরকে নিয়ে কাজ করি, আমার প্রশাসনের প্রত্যেকেই এত আন্তরিকতার সাথে কাজ করেছে, প্রত্যেকটা মিনিস্ট্রি আন্তরিকতার সাথে কাজ করেছে। আর আমার অফিস তো আছে সকলে, যার ফলে এই রেজাল্ট আমরা পেয়েছি। সত্যি আজকে আমাদের আনন্দের দিন, আজকে আমাদের এটা সেলিব্রেট করার দিন। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর কথা হচ্ছে যে একটু কিছু বলবে, কিছু সমালোচনা করে বা কিছু সুনাম করে, তার মাঝখানে আবার একটু কিন্তু দেবে। তো ওই কিন্তুটাকে আপনি মনে করেন যে ধরেন তো কোনো তরকারিতে একটু লবণ আর মরিচ বেশি দিয়ে ফেললো তো, বা এরকমই হবে, একেবারে মানে সব কিছু ফ্ল্যাট হলে তো ভালো লাগবে না। তো সেটাই মনে করেন যে একটু লবণ বা মরিচের মাত্রা বেশি হয়, তো সেটা মনে করেই নিলে হবে, এটা গায়ে মাখলে চলবে না। আমি জানি, আমার আত্মবিশ্বাস আছে যে আমি কতটুকু কী করছি, কী করতে পারবো বা দেশের জন্য কতটুকু করব, এটা বাবা মার কাছে শেখা। কাজেই এই দেশের মানুষের জন্যই কাজ করতে চাই, আর কোনো কিছু না। আমার একটাই লক্ষ্য যে বাংলাদেশটাকে একটা জায়গায়
আমি তুলে দিয়ে যেতে চাই। তো আজকে আমরা সেই উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় অর্জন। সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আর দেখা হবে, এই মহামারী চলে যাবে, আবার আমরা নিশ্চয়ই দেখা করতে পারবো, সবই পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া করি।